আমাদের অস্তিত্বের আগে ও পরের জগৎ এক অন্তহীন রহস্যের মায়াজাল। সেই রহস্যময়ী নগরীর থেকে অনেক সময় অনেক কিছু প্রতিধ্বনির মতো ফিরে ফিরে আসে, ঠিক যেন কোনো আপনজনের ডাকের মতো। আবার পরক্ষণেই তা হাওয়ায় মিলিয়ে যায়। কিন্তু এমন অনেক আওয়াজ আছে, এমন অনেক ডাক আছে যা মৃত্যুহীন পিশাচের মতো বারবার ফিরে ফিরে আসে। ঠিক তেমনই সময়ের ওপার থেকে বারবার ফিরে আসা একটি প্রতিধ্বনিকে নিয়ে আমাদের আজকের গল্প। নকটার্নাল অডিও হরর স্টেশনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প, ভবানী ঘটকের লেখা বাচ্চা ভূতের খপ্পরে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নকটার্নাল অডিও হরর স্টেশন চ্যানেলটিকে। শুরু হতে চলেছে বাচ্চা ভূতের খপ্পরে। গল্প পাঠে আমি দেবপ্রিয়া। আজও শুনলেন প্রভা, সেই শিশুকণ্ঠ ডাকছে। জানালার পাল্লাটা তখন দড়াম করে বাতাসে ধাক্কা খেল। মশারিটা হাওয়ায় ফুলে উঠল একবার। ধরফড়িয়ে উঠে বসলেন প্রভাদেবী। রাত প্রায় 1টা, চারদিক নিস্তব্ধ। দরদর করে ঘামছিলেন প্রভা। মাথার উপরে হাঁ হাঁ করে ফ্যান ঘুরছে। তার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এ কি শুনলেন প্রভা? মশারির মধ্যে চুপ করে বসে রইলেন তিনি। কিঙ্কর বাবুকে যে ডাকবেন এমন ক্ষমতাও শরীরে নেই যেন। কিঙ্কর বাবু ঘোঁত ঘোঁত করে নাক ডাকছেন। একবার তার ইচ্ছে হলো ঠেলা দিয়ে লোকটাকে জাগিয়ে দেবেন, কিন্তু নড়তেই পারলেন না। হাত পা গুলো পাথরের মতো ভারী লাগছে তার। এ কি মনের ভুল, নাকি ঘুমের মধ্যে আচমকা কোনো শব্দের ধ্বনি ওই রকম শোনালো? কিন্তু তাই বা হয় কি করে? আজ নিয়ে পরপর 2 দিন ওই ডাক শুনলেন প্রভা। চুপ করে তিনি জানালার দিকে তাকিয়ে বসে থাকলেন। জানালার শিকে এক টুকরো ছোট্ট দড়ি বাঁধা। হাওয়ায় মৃদু মৃদু দুলছে দড়িটা। প্রায় বছর ঘুরতে চলল। পাশের ঘর দুটো বন্ধ করা আছে। সমীর বাবুরা বাসা বদলানোর দিন থেকেই ঘর দুটো বন্ধ। প্রভার কাউকে ভাড়া দিতে চাননি। কিঙ্কর বাবুকে বলেন, ঢের হয়েছে, আমার বাবু আর লোকজনের ঝামেলা ভাল লাগে না। পরের লোক নিজের হয় নাকি? ঘর বাড়ির যা হাল করে আমার সহ্য হয় না। কিঙ্কর বাবুও এই কথা মেনে নিয়েছেন। তবুও একবার যাচিয়ে নেন। টাকাগুলো পাই, বোঝো না? 2 বছরের টাকাতে তোমার ওই গলার হার আর কানের সেটটা কিনলাম। প্রভাদেবী বুঝেও অবুঝ। সোনার হারটা সত্যিই ভালো হয়েছে। সবসময় গলায় ওটা পরেও আছেন। ও পাশের ঘর দুখানা কোনো কাজেই লাগে না, তবুও নতুন করে বাড়িতে ভাড়াটে বসাতে চান না। বেশ কিছুক্ষণ প্রভা জানালার দিকে চেয়েছিলেন, যদি ফের ডাকটা শুনতে পান। গতকালও রাত 1টার সময় শুনেছিলেন প্রভা, আজও তাই। জানালার বাইরে আধো অন্ধকার। পূর্ণিমা হয়ে গেছে 4 দিন হলো। বাইরের গাছগাছালিগুলোকে কেমন যেন লাগছে, নানা রকম কালো কালো ছায়া মূর্তির মতো। প্রভা বালিশে মাথা রাখেন ফের। কেন যে এমন ডাক শুনলেন তাই ভাবতে থাকেন প্রভা, কিন্তু কিছুতেই আর ঘুম এলো না। পরদিন প্রভাকে কেমন যেন আনমনা দেখলেন কিঙ্করবাবু। কোনো কাজেই তার মন নেই। বসে আছেন তো বসেই আছেন, কিছু বললেও তেমন উত্তর করছেন না।
কি হলো প্রভার? কাজের মাসি চলে গেলে কিঙ্করবাবু বলেন, কি ব্যাপার, তোমার শরীর খারাপ? না। তুমি এমন চুপচাপ আছো যে? প্রভা গম্ভীর হয়ে বলেন, রাতে মোষের মতো ঘুমো, তোমার সাড়া পাওয়া যায় না। আমি মরে গেলেও জাগবে না দেখছি। সসংকোচে কিঙ্করবাবু বলেন, কেন, রাতে আমায় ডেকেছিলে? এ কথার উত্তর করলেন না প্রভাদেবী। ধীরে ধীরে শুধু বলেন, জানো, আজকাল আমায় না রাতে কে ডাকে। ডাকে? কে ডাকবে? কিঙ্করবাবুকে চিন্তিত দেখায়। ও তোমার মনের ভুল। কাল সন্ধ্যের সময় যখন তুমি ঠাকুর ঘরে ছিলে, তখন হঠাৎ শুনি ঘরটার মধ্যে কি একজন লাফাচ্ছে, খেলছে। আশ্চর্য, আমিও দরজার কাছে যেতেই কিছু শুনতে পেলাম না। ওটা আমারও মনের ভুল। ও পাশের ওই বন্ধ ঘরের মধ্যে? হ্যাঁ, কেন যে এমন মনে হলো? প্রভাদেবী আর কিছু বললেন না। ওই ঘর থেকেই তো ডাকটা আসে। মনের ভুল যদি হবে, তাহলে কিঙ্করবাবু অমন শুনলেন কেন? এসব বিষয়ে না বলে প্রভা নরম সুরে বললেন, আমার যেন রাতে আজকাল কেমন লাগে। সন্ধ্যের মধ্যে পাড়াটাও নিশুতি হয়ে যায়। তুমি বরং ভাড়াটে দেখো, বাড়িটা তবু লোকজনে। না না, আর ভাড়া দেব না। কিঙ্করবাবু বিরক্ত হলেন। কে কখন বদমাইশি করবে, কে কখন মরে যাবে, এই বয়সে ফালতু হ্যাপা আর ভালো লাগে না। প্রভা দেবীও কথা বাড়ালেন না। ভাড়াটে বিষয়ে তারই তো ঘোর আপত্তি ছিল। অনেকবার ওই ঘর দুটো ভাড়ায় দিয়েছেন, আর সেই টাকা জমিয়ে বেশ কিছু সোনার জিনিস করেছেন। সবশেষে ভাড়ায় ছিলেন সমীর বাবুদের পরিবার। দীর্ঘদিন ছিলেন ওরা, প্রায় বছর 3। ওদের ছোট ছেলে শানু প্রভাদেবীর বড় নেওয়াটা হয়ে উঠেছিল। সর্বক্ষণ ঘুরঘুর করত তার সঙ্গে, আর আদুরে গলায় ডাকত, নিজের ছোট ছেলের মতো লাগতো বাচ্চাটাকে। বড় মায়ালু ছিল। তো একদিন হঠাৎ খুব জ্বর হয়েছিল শানুর। রাতের দিকে প্রচণ্ড বাড়াবাড়ি হয়, সঙ্গে বমি। সমীরবাবুর কারখানার লক আউটে তখন। বড় কষ্টে দিন চলত। ছেলেটাকে যে নিয়ে কোনো বড় ডাক্তারের কাছে যাবে, সে আর্থিক ক্ষমতাই ছিল না। পরদিন ভোরে হাসপাতালে নেবেন এমনই ঠিক করলেন। কিন্তু হঠাৎ তীব্র একটা কাঁপুনি খেয়ে স্থির হয়ে গেল বাচ্চাটার শরীর। ব্যাস, সব শেষ। মারা যাওয়ার কিছু আগে শানু ডেকেছিল প্রভাকে একবার। সেদিন রাতে প্রভার ঘুম আসছিল না কিছুতেই। শুধুই এপাশ ওপাশ করছিলেন প্রভা। একবার উঠে গিয়ে জল খেলেন ঢকঢক করে। তারপর বিছানায় শুয়ে জানালার দিকে পাশ ফিরলেন। আর হঠাৎ দেখলেন তিনি উঠোনের কাঁঠাল গাছটা যেন বিশ্রীভাবে তোলপাড় হয়ে চলেছে। কিন্তু কিন্তু ঝড়ের শব্দ নেই তো কোথাও। শুধু ওই গাছটার ডালপালা কেন প্রচণ্ড এলোমেলো হচ্ছে। মনের ভুল ভেবে প্রভাদেবী চোখ বুঝলেন। অমনি দড়াম করে জানালার পাল্লাটা ঝাপটা খেল, আর খিল দেওয়া দরজাটাকে বাইরে থেকে জোরসে ধাক্কাচ্ছে কেউ, যেন এক্ষুনি হুড়মুড় করে দরজা ভেঙে ঢুকে পড়বে। প্রভার সারা দেহে কাঁটা দিয়ে ওঠে। ঠিক তখনই ও পাশের ঘর থেকে সেই ডাক, প্রায় দম বন্ধ করে প্রভাত চুপ করে আছেন। ডাকটা ক্রমেই তীব্র হচ্ছে।
পাথরের মতো ভার হচ্ছে তার সারা শরীরটা। তবুও কান দুটো খাড়া করে থাকেন। তিনি সভয়ে শুনতে পাচ্ছেন কে যেন ওপাশের ঘরে দাপাদাপি করছে, আর ডাকতে ডাকতে পাশের বন্ধ ঘর পেরিয়ে বারান্দায় এসেছে। ক্রমেই প্রভাতের শোবার ঘরের দরজার কাছে এলো। তারপর এই ঘরের মধ্যে ঢুকে পড়ে ঘরের এ কোণ সে কোণ, ছাদ মেঝে জুড়ে, দেয়ালে ইটে ঘূর্ণি তুলে তীব্র হল্লায় ডাকছে, গোঙাতে গোঙাতে চিৎকার করে ওঠেন প্রভা। কি হলো? ধরফর করে জেগে ওঠেন কিঙ্করবাবু। প্রভা ততক্ষণে ঘেমে নিয়ে একসা, বুকের মধ্যে দপদপ করে হাতুড়ি পিটছে তার। চোখ বুজে বালিশে মাথাখানা পাগলের মতো এদিকে ওদিকে নাড়াচ্ছেন। কিঙ্করবাবু প্রভাকে ঝাঁকুনি দিলেন। কি হলো তোমার? চেঁচিয়ে কেঁদে ওঠেন প্রভা। ওই যে শানু, শানু, শানু রে। কোথায় শানু? কিঙ্করবাবু ধমক দিলেন। শানু তো মারা গেছে। ওগো, ওই দেখো শানু দরজা দিয়ে বেরিয়ে গেল। কি যাতা বলছো? দরজা তো বন্ধ, খিল দেওয়া। কিঙ্করবাবু তাড়াতাড়ি বেড সুইচ অন করেন। দেখেন প্রভাদেবী দরদর করে ঘামছেন, চোখ মুখ ভয়ার্ত, মাথার চুলগুলো এলোমেলো। কিঙ্করবাবু প্রভার গায়ে হাত দিয়েই বুঝলেন জ্বরে গা পুড়ে যাচ্ছে ওর। ঝটপট মশারির বাইরে এলেন তিনি। ঘড়িতে রাত 1টা বেজেছে। এই রাতে কি বা করবে কিঙ্কর? এখনই কপালে জলপট্টি দেওয়া দরকার। তাই দরজার কাছে গিয়ে কিঙ্করবাবু দরজা খুলবেন, অমনি দেখেন দরজার খিলটা খোলা রয়েছে। অবাক হলেন তিনি। নিজে হাতে কাল রাতে খিল দিয়েছেন দরজায়, নাকি দেননি? এমন কেন হলো? মনটা একটু দমে গেল কিঙ্করবাবুর। দ্বিধা ভরে দরজার পাল্লা খুলে বারান্দায় আসতেই ঠান্ডা এক দমকা হাওয়া গায়ে এসে লাগলো। শিরশির করে উঠল দেহটা। জ্যৈষ্ঠের রাতেও এমন ঠান্ডা হাওয়া কেন? হঠাৎ তিনি দেখলেন বারান্দার ও মাথায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে। তাড়াতাড়ি বারান্দার লাইটটা জ্বাললেন কিঙ্করবাবু। কেউ নেই। সেদিনও সন্ধ্যার পর থেকে প্রভাদেবীর কেমন যেন ভয় ভয় করছে। কিঙ্করবাবুকে বলেন, জানো, আমার আর ভাল লাগছে না। ওদিককার ঘর দুটোর দিকে তাকাতে ভয় করছে, বাথরুমের দিকে যেতে ভয় করছে। বাড়িটা কেমন যেন থমথমে লাগছে, দেখেছ? কিঙ্করবাবু উড়িয়ে দিলেন। হালকা গলায় বললেন, যে অমাবস্যের অন্ধকারের মায়াজাল, আর কিছুই নয়। প্রভাদেবী চুপ করে গেলেন। জ্বর জারি ডাক্তার কবিরাজ তো হলো, শরীরটা না হয় সুস্থ হলো, কিন্তু অভিজ্ঞতাটা তো ভুলতে পারছেন না। তাই রাতের বেলা বিছানাতে অনেকক্ষণ জেগে রইলেন। একটু একটু করে রাত বেড়ে চলল। চারিদিকে নিশুতি, নিস্তব্ধ। মাঝে মাঝে রাতের কিছু অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। প্রভাদেবীর দু চোখের পাতা তখন একটু এক হয়েছে। কিঙ্করবাবুও ঘুমিয়ে পড়েছেন অনেকক্ষণ। এমন সময় বাইরের কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে উঠল। একটু একটু করে গলায় কিসের যেন একটা টান অনুভব করছিলেন প্রভা ঘুমের মধ্যে। এমন জোরে টান লাগছিল যে ঘুম ভেঙে যায় তার। আশ্চর্য, তিনি দেখলেন জানলার শিকের সেই ছোট্ট দড়িটা লম্বা হয়ে মশারির মধ্যে এসেছে। তার গলার হাড়টাকে জড়িয়ে নিয়ে টানছে, প্রচণ্ড জোরে টানছে। হাড়টাকে যেন টেনেই ছিঁড়ে নেবে। প্রভাত তাড়াতাড়ি হাত দিয়ে চেপে ধরলেন, আর ঠিক তক্ষুনি
জানালার পাল্লাটা দড়াম করে খুলে গেল। চিৎকারে ফেটে পড়লেন প্রভা। কি হলো তোমার? বলে কিঙ্কর বাবু প্রভাকে ঝাঁকিয়ে দিলেন। ভয় নেই, আমি তো আছি। প্রভা দেবী তখন ঠক ঠক করে কাঁপছেন, হাউ হাউ করে কেঁদে ফেললেন। আমি আর বাঁচব না, আমার এ কি হলো গো। পাড়াতে কিছুই অজানা রইল না। প্রতিদিনই কোনো না কোনো ঘটনার কথা শোনা যেতে থাকে। একদিন প্রভাদেবীর অজ্ঞান হওয়ার কথা শোনা যায়, আবার কে যেন বাড়ির কাজের মাসির কাছে শুনেছে গলার হারটা আপনা থেকেই পেঁচিয়ে গিয়ে প্রভা নাকি মারাই যাচ্ছিলেন। আরেকদিন উঠোনের কাঁঠাল গাছের ডাল ভাঙার কথা শোনা গেল। সান্যাল বাড়ির গিন্নির সঙ্গে প্রভার ভাব ছিল এক সময়। তিনি একদিন গিয়ে দেখেন প্রভাকে দেখবার মতো হাল নেই, দু চোখে ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, শূন্য দৃষ্টিতে চেয়ে আছেন। সব দেখে শুনে বুঝে সান্যাল গিন্নি কিঙ্করবাবুকে বললেন, আপনি একটা পুরুত ডাকুন, স্বস্তায়ন করবার ব্যবস্থা করুন। কিঙ্করবাবু এই পরামর্শ যুক্তিযুক্ত মনে করলেন। ডাক্তার তো দেখেই চলেছে, কিন্তু এদিকটার কথা তো ভাবেননি। তৎপর হয়ে কিঙ্করবাবু পুরুত ডাকলেন। স্বস্তায়নের দিন ঠিক হয়ে যায়। শনিবারের দুপুরবেলা স্বস্তায়ন কর্ম হবে। পুরুত মশাই হোমের কাঠ, জগডুমুরের পাতা, বেলকাঠ, তিল, দশকর্মার সব জিনিস নিয়ে এলেন। উঠোনে পুজোর আয়োজন হলো। পুরুতের কথা মতো খোলা হলো তালাবন্ধ ঘর দুটো। সান্যাল গিন্নি সকাল থেকেই সেদিন ছিলেন। হোম শুরু হওয়ার আগে পুরুতমশাই ঘর দুটো দেখে এলেন। সব শুনে তিনি বললেন যে প্রভা দেবীর ওই গলার হারে সোনা লাগবে পুজো দেওয়ার জন্য। শোনা মাত্র প্রভা দেবী থুম হয়ে কি যেন ভাবলেন, তারপর নির্দ্বিধায় গলার হারখানা খুললেন, পুরুতমশায়ের হাতে দিয়ে বললেন, এই নিন, এটা দিয়েই পুজো করুন। কিঙ্করবাবু বিস্মিত হয়ে প্রথমে নির্বাক, পর মুহূর্তে বললেন, আরে কি করছো, কি পাগলামি করছো? তাড়াতাড়ি সান্যাল গিন্নি বললেন, থাক না দাদা, ওর যা ইচ্ছে হয় করুক, বাধা দেবেন না। তো হোম স্বস্তায়ন শেষে পুরুতমশাই বাড়ির চারপাশে শান্তির জল ছিটোলেন। তখন প্রায় সন্ধে হয়েছে। বন্ধ ঘর দুটোতেও ধূপ জ্বালিয়ে শান্তির জল ছিটোলেন। পুরুতমশাই যখন পুজোয় পাওয়া জিনিসগুলো সঙ্গে নিয়ে বেরিয়ে যাচ্ছেন, প্রভাদেবী তখন চেঁচিয়ে ওঠেন, ওই দেখো, শানু যাচ্ছে, ওই তো চলে যাচ্ছে শানু। কিঙ্করবাবু বিরক্ত হয়ে বলেন, কি বলছো তুমি? ও যে পুরুত মশাই। না না, ওই তো শানু। প্রভা ফের বললেন। পুরুত মশাই যেতে যেতে পিছন ফিরে একটু হাসলেন। শুনছিলেন আমাদের আজকের গল্প ভবানী ঘটকের লেখা বাচ্চা ভূতের খপ্পরে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নকটার্নাল অডিও হরর স্টেশন চ্যানেলটিকে। আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটি নতুন গল্পের আসরে। ততদিন ভালো থাকুন, ভালো রাখুন। শুভরাত্রি।